Hello students. So we will start our class from where we left off today morning, and in the morning we learned that memory is nothing but circuit. ঠিক আছে, মেমোরিটা কি? মেমোরি সেভড ইন ব্রেন অ্যাজ সার্কিট অফ নিউরনস। যখনই আমরা কিছু শিখি বা when we develop memory, what we develop is our neurons grow dendrites, সুর বেরোয়। ঠিক আছে, যখনই আমরা কিছু শিখছি মানে কি, মাথার ভেতরে নার্ভ সেলগুলো আছে, নার্ভ সেল থেকে অটোমেটিক্যালি সুর বেরোয়, সুরের থেকে সুর বেরোয়। সো আ কমপ্লিকেটেড ট্রি লাইক স্ট্রাকচার ইজ ফর্মড অটোমেটিক্যালি। ওই যে সুর বেরোচ্ছে ওটাই শেখা। মাথার মধ্যে যে ডেনড্রাইটের গ্রোথ হচ্ছে সেটাই হচ্ছে লার্নিং। যদি ডেনড্রাইটের গ্রোথ না হয় তার মানে আমি কিছু শিখলাম না। এবং তারপর রিমেম্বারিংটা কি? রিমেম্বারিং সামথিং ইজ সেন্ডিং ইলেকট্রিসিটি থ্রু দ্য কারেক্ট সার্কিট। যখন যেই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে তখন সেই সার্কিট ক্রিয়েশনের সময় যা পরিবেশ ছিল, দ্যাট এনভায়রনমেন্ট ইজ রিক্রিয়েটেড বাই আওয়ার ব্রেন। আমাদের ব্রেন ওটা দেখে যে এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, ওকে, তাহলে এই সার্কিট যখন তৈরি হয়েছিল, এই ডেনড্রাইট যখন গ্রো করেছিল, তখন কোন সিগন্যাল আমি পরিবেশ থেকে পেয়েছিলাম সেই সিগন্যালটাকে ব্রেন রিপ্রোডিউস করে, ফলে আমরা সেই পরিবেশটাকে মনে করি। অনেক সময় আমরা সামটাইমস উই রিমেম্বার আ ভেরি বিউটিফুল সিন অফ সানসেট অ্যাট টাউনশিপ, রিভার হলদি। সো এবার ব্যাপারটা হচ্ছে, জাস্ট ইফ উই ক্লোজ আওয়ার আইস অ্যান্ড ইফ উই ইমাজিন, we can see that scene before us. So how is it possible? It's possible because a certain particular type of neural circuit was built when we saw that scene. এবার যখনই আমরা ইমাজিন করছি ওই সিনটাকে, whenever we are imagining that scene, we send current through that particular circuit. If we are able to send current through that particular circuit, then brain recreates the scenery based upon which that circuit was formed. আর যদি আমরা কারেন্ট পাঠাতে না পারি, if we cannot locate where the circuit is in our brain, যদি সেটা খুঁজে বার করতে না পারি, আমরা মানে আমাদের ব্রেনই সে যদি খুঁজে বার করতে না পারে, তাহলে কারেন্ট সেন্ড করতে পারে না এবং হয় না। we cannot remember a definite thing. So it's all in our synapse or circuit connectivity, and stimulation grows dendrites. Tapor we learned about various neurotransmitters. We learned about a very simple model system we studied, and we came to know how habits can be formed and how we get sensitized. সেই এবিপি আনন্দ যেমন করে না, সেন্সেশনালাইজ করা যে কোনো কিছুকে। যেমন কি বলবো, এক্ষুনি ঠিক উদাহরণটা মনেও করতে পারছি না, 2-3 দিন আগেই কি একটা দেখে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, যেমন সেই কোটা থেকে যেই স্টুডেন্টরা ফিরছিল, তারা হচ্ছে গিয়ে জেলার নাম নাকি কেউ নাকি জেলার নাম বলতে পারেনি। তো আমার এরকম অনেক অভিজ্ঞতা আছে মিডিয়ার ক্ষেত্রে। মানে কি হয়, হয়তো ফট করে তোকে, হয়তো তুই হয়তো অন্য মানুষকে ছিলি বা কিছু একটা নিয়ে টেনশনে আছিস, ফট করে তোকে জিজ্ঞেস করলো যে তোমার গ্রামের নামটা কি, তুই বলতে 2 সেকেন্ড থতমত খেলি। ওই ঘটনাটাই হেডলাইন হয়ে যাবে যে নিজের গ্রামের নাম বলতে পারলেন না, হলদিয়া গভর্নমেন্ট কলেজের ছাত্র। দিস ইজ সেন্সেশনালাইজেশন। ইন টার্মস অফ ফিজিক্স উই কল ইট সেন্সিটাইজেশন। মানেটা কি, যে দে আর ক্রিয়েটিং, মানে ওরা যদি আসল ঘটনাটা বলতো তাহলে তো মানুষের রিয়াকশানটা বেশি হতো না। ওরা এমন একটা খবরটাকে এমনভাবে কনভার্ট করলো সো দ্যাট পিপল রিয়াক্ট মোর। এই যে রিয়াক্ট মোর ব্যাপারটা কি, টু ক্রিয়েট মোর সাইন্যাপসেস। কেননা হায়ার দ্য নাম্বার অফ সাইন্যাপটিক কানেকশন, হায়ার ইজ ইয়োর অ্যাক্টিভিটি, হায়ার ইজ দ্য উইথড্রয়াল অফ দ্য গিল, হায়ার দ্য নাম্বার অফ synaptic connections. কেননা higher the number of connections, higher is the flow of neurotransmitters. সুতরাং motor neuron is more influenced.
যত বেশি কানেকশন থাকবে তত বেশি ওই মলিকিউলগুলো ফ্লো করবে, মোটর নিউরন তত বেশি এফেক্টেড হবে এবং মোটর নিউরন তত বেশি সংকুচিত হবে। সো গিল্ট উইল বি মোর উইথড্রন। তাহলে এই যে টু রিমেম্বার শক, টু রিমেম্বার সাম শক, টু রিয়্যাক্ট, কেউ বেশি রিয়্যাক্ট করে, কেউ কম রিয়্যাক্ট করে। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স ইজ ইন দ্য সাইন্যাপটিক স্ট্রেংথ। যে যত বেশি সাইন্যাপস গ্রো করেছে সে তত বেশি নিউরো ট্রান্সমিটার রিসিভ করে, তার রেসপন্সটা তত বেশি আর কি স্ট্রং হয়। স্ট্রঙ্গার দ্য রেসপন্স, আ স্ট্রঙ্গার রেসপন্স মিন্স আ স্ট্রঙ্গার সার্কিট কানেকশন। এভরিথিং ইজ রিলেটেড টু ইয়োর সার্কিট কানেক্টিভিটি। Okay, fine. So what is most important player in this entire scenario? The name of the most important player is hippocampus. It is hippocampus which forms long term, which receives the sense, which receives the what to say, the perception, and goes through a cycle of synaptic plasticity and converts a short term memory into long term memory, and then it transfers the long term memory to store it somewhere. কিন্তু রান্নাঘরটা, the kitchen of memories, where memories are formed, the kitchen of memories is the hippocampus of your brain. Now there are 3 pathways via which it functions, the hippocampus. এটা হচ্ছে hippocampus of a mouse, of a rat. Okay, so it collects the signal from entorhinal cortex. You can see on the right side of the picture, it collects a signal from the entorhinal cortex. Now first pathway, it's called perforant pathway. Perforant pathway, entorhinal cortex axon. Axon মনে আছে? Axon is the tail of the neurons, নার্ভের যে লেজার দিকটা। যে কোনো নার্ভের ডেনড্রাইট থেকে অ্যাক্সনের দিকে সিগন্যাল ফ্লো করে। সিগন্যাল ফ্লোস ফ্রম দ্য ডেনড্রাইট টুয়ার্ডস দ্য অ্যাক্সন অফ আ নার্ভ। তো entorhinal cortex axon, they synapse on dentate granule cells. You can see in the figure the green squares, the green dots, they are the dentate. So the entorhinal cortex axon synapse on the dentate granule cells. This is called perforant pathway. Next is mossy fiber pathway. Dentate granule axon, the synapse on CH3 pyramidal neurons. ছবিতে দেখা যাচ্ছে মসি ফাইবার পাথওয়েটা ডেন্টেড গ্র্যানিউল থেকে শুরু হয়, তার মানে ডেন্টেড গ্র্যানিউল নিউরনগুলোর যে অ্যাকশনগুলো আছে সেগুলো CH3 পিরামিডাল নিউরনে গিয়ে শেষ হয়। The third, Schaeffer collateral pathway. It starts from the CH3, so CH3 axon, CH3 যে নিউরনগুলো আছে তাদের অ্যাকশন, লম্বা লেজ বেরিয়ে গেছে, দ্যাট অ্যাকশন সাইন্যাপস অন CA1 pyramidal neurons. ক্লিয়ার হলো? তাহলে via the connection of various axon and neurons, the nerve signal flows through hippocampus. এইবার কথাটা হচ্ছে যে just a sec, ঠিক আছে। Now important, LTP and LTD, long term potentiation and long term depression. দেখা গেছে if we measure the synaptic response, ঠিক এই ধরনের জিনিস আমরা একটু আগেও পড়লাম, যাই হোক, if you measure the synaptic response, দেখা গেছে যে if the stimulation is repeated with high frequency, যদি খুব ঘন ঘন সেম স্টিমিউলেশন রিপিট করা হয়
high frequency stimulation. Then synaptic response increases and it remains at the higher level on a long term basis. এই লং টার্ম কথাটা ইম্পর্ট্যান্ট। হিপোক্যাম্পাসের উপর এক্সপেরিমেন্ট করা হয়েছে। হাউ the experiment was carried out, okay, so you can see here the stimulating electrode. Okay, we have applied certain electric signal at this point shown here, and we have recorded the signal at some point higher here, the green portion you can see. তাহলে ওইখানে ইলেকট্রিক সিগন্যালটা দেওয়া হয়েছে আর এখানে তার রেসপন্সটা দেখা হয়েছে। So how good is the synaptic connection? প্লট করার পরে দেখা গেছে যে যদি লো ফ্রিকোয়েন্সি স্টিমিউলেশন দেওয়া হয়ে থাকে তাহলে the synaptic response becomes depressed, it becomes smaller than the baseline and it remains there. এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট যে the synaptic strength is influenced on a long term basis. দীর্ঘ সময়ের জন্য সাইন্যাপটিক রেসপন্সটা, তার মানে সাইন্যাপটিক রেসপন্সটা পার্মানেন্টলি কমে যাচ্ছে বা পার্মানেন্টলি বেড়ে যাচ্ছে। দ্য স্ট্রেংথেনিং ইজ কল্ড লং টার্ম পোটেনশিয়েশন, দ্য উইকেনিং ইজ কল্ড লং টার্ম ডিপ্রেশন। ক্লিয়ার? It is something like the LTP and LTD, it is something like this. So it is our baseline control. Long term depression is this, synaptic strength is reduced, and long term potentiation is this, synaptic strength is increased. Clear? এবং different experiments have shown that LTP and LTD, both of them are strongly correlated to the formation of memory. ঠিক আছে, দেখা গেছে যে LTD আর LTP কে ইনফ্লুয়েন্স করে যে কোনো প্রাণীর মেমোরিকে চেঞ্জ করে দেওয়া যায়। সো LTD and LTP আর দ্য বেসিক মেকানিজম বিহাইন্ড দ্য ফর্মেশন অফ মেমোরি ইন আওয়ার ব্রেন। এইবার কথা হচ্ছে যে নাও উই উইল স্টাডি হাউ দিস সাইন্যাপটিক স্ট্রেংথ can be changed, physical mechanism টা কি, long lasting changes in synaptic plasticity. obviously তিনটে ফ্যাক্টর এখানে কাজ করবে। এক হচ্ছে কি প্রি সাইন্যাপটিক চেঞ্জেস ইন নিউরোট্রান্সমিটার রিলিজ। আচ্ছা একটু নিজেরাও ভাবি যে সাইন্যাপটিক স্ট্রেংথ মানে কি, আগের অ্যাকশন থেকে পরের ডেনড্রাইটে মেটেরিয়াল যাবে, এটাই তো। Material will flow from previous action to next dendrite. তো সাইন্যাপটিক স্ট্রেংথ বাড়া মানে কি কি দরকার? এক নম্বর হচ্ছে যে প্রিভিয়াস অ্যাকশন, সেখানে কিছু চেঞ্জেস দরকার, সো দ্যাট মোর নিউরো ট্রান্সমিটার ফলোস, সো প্রি সাইন্যাপটিক চেঞ্জেস। এরপর কী করতে হবে, এই নিউরো ট্রান্সমিটার বেরিয়ে গেল, এবার নিউরো ট্রান্সমিটার যে ট্রান্সফার হচ্ছে সেই ট্রান্সফার মেকানিজমের চেঞ্জ, ট্রান্সসাইন্যাপটিক অ্যাডহেশন। তারপর ট্রান্সফার হয়ে গেল, নতুন ডেনড্রাইটে সেটা অ্যাকসেপ্টেড হবে, নতুন ডেনড্রাইট সেগুলোকে কালেক্ট করবে। এই কালেকশন প্রসেসেও চেঞ্জ দরকার। পোস্ট সাইন্যাপটিক রেসপন্স টু নিউরো ট্রান্সমিটার, তাহলে সাপ্লায়ারকে সাপ্লাই বাড়াতে হবে বা কমাতে হবে, মাঝখানে যে গাড়ি ওকে নিয়ে যাচ্ছে সেই গাড়ি সংখ্যা বাড়াতে হবে বা কমাতে হবে, যে সেটা রিসিভ করছে মাল, যে রিসিভ করছে তাকেও রিসেপশনিস্ট বা রিসিভার বাড়াতে হবে বা কমাতে হবে। ডেলিভারি শুড ইনক্রিজ, ট্রান্সপোর্ট শুড বি মোর এফিশিয়েন্ট অর লেস এফিশিয়েন্ট, অ্যান্ড রিসিভিং সেকশন শুড বি মোর এফিশিয়েন্ট অর লেস এফিশিয়েন্ট। So presynaptic changes, transsynaptic changes and postsynaptic changes. So first we will study the presynaptic changes in neurotransmitter release.
Presynaptic changes. So experience, so what are the steps? Step 1, experience stimulates hippocampus neurons. স্টিমুলেশনের ফলে কি হয়? ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম বৃদ্ধি পায়। ক্যালসিয়াম দ্যাট ইজ ফ্লোয়িং ইন বিটুইন ডিফারেন্ট সেলস, মানে নিউরনের বাইরে, ঠিক আছে, আউটসাইড নিউরন, ও সরি ভুল বলছি, নিউরনের ভেতরকার ক্যালসিয়াম, ইন্ট্রা ইট ইজ। সো ইনসাইড দ্য নার্ভ সেলস ক্যালসিয়াম ইনক্রিজেস, ক্যালসিয়াম বাড়লো as a result of stimulation. ক্যালসিয়াম বাড়ার ফলে certain kinases they are activated. Kinases are activated. এই activated kinesগুলো phosphorylate করে, they phosphorylate the synapsins. Synapsinটা কি? Molecules that organize the synaptic vesicles into discrete pools. কোনটা synaptic vesicle? এই যে দ্য বলস অফ ব্ল্যাক ডটস, ঠিক আছে, দ্য ব্ল্যাক ডটস দে আর নিউরোট্রান্সমিটার্স। ইন দিস পিকচার অ্যাসিটাইলকোলিন, অ্যাসিটাইলকোলিন was responsible for what? If you don't remember, let us have a look at the neurotransmitter chart. Acetylcholine is learning neurotransmitter. Okay, so you are learning right now. So what you are doing inside your brain? I am stimulating your hippocampus, so calcium is being increased. এইবার কাইনেজ ইজ অ্যাক্টিভেটেড, সেটা ফসফোরিলেট করছে সাইন্যাপসিনকে। সাইন্যাপসিন কি? এই যে এগুলো, এই যে অ্যাশ বলস অফ ব্ল্যাক ডট, ব্ল্যাক ডটগুলো যে বলের মধ্যে আছে, ওই বলগুলোকে বলে সাইন্যাপটিক ভেসিকেল, ঠিক আছে। সেই সাইন্যাপটিক ভেসিকেলকে যারা অর্গানাইজ করে, মলিকিউলস দ্যাট হেল্প টু ক্রিয়েট সাইন্যাপটিক ভেসিকেলস, তাদেরকে বলে সাইন্যাপসিন। তাহলে ক্যালসিয়াম বৃদ্ধি পাওয়ার ফলে কাইনেজেস আর অ্যাক্টিভেটেড অ্যান্ড দে ফসফোরিলেট দ্য সাইন্যাপসিনস। অ্যাজ এ রেজাল্ট নাম্বার অফ সাইন্যাপটিক ভেসিকেলস ইনক্রিজেস। এইটাই হচ্ছে প্রিসাইন্যাপটিক চেঞ্জ। আগেই বলেছিলাম যে ডেলিভারির জন্য মাল বাড়াতে হবে, অ্যান্ড দ্যাট মাল ফর ডেলিভারি ইজ নাথিং বাট দ্য প্রিসাইন্যাপটিক ভেসিকেলস। এবার ছবিটা একটু ভালো করে দেখি। আচ্ছা, সো দিস ইজ আ সিঙ্গেল নিউরন এবং দিস ইজ ডেনড্রাইট। ডেনড্রাইট থেকে অন্যদিকে কী বেরিয়েছে? দিস ইজ আওয়ার অ্যাকশন। আচ্ছা, অ্যাকশন টার্মিনাল, অ্যাকশন টার্মিনালে, সো দিস ইজ মাই প্রিসাইন্যাপটিক নিউরন। ওকে, আচ্ছা, এবার ইন দিস পিকচার দ্য গ্রিন ডটস আর ক্যালসিয়াম। সো when I stimulate the neurons, the calcium gates are opened. Why calcium gates are opened? এই যে দেখো এখানে experience activates kinases, they phosphorylate RIM. এবার RIM কি করে? molecules that connect voltage gated calcium plus channels to the release machinery, মানে অনেক কিছু হয় এখানে, ঠিক আছে। প্রথমে কি হয়? I stimulate your neuron, নিউরন স্টিমুলেট হওয়ার ফলে RIM নামক, আচ্ছা, স্টিমুলেশন অফ নিউরন অ্যাক্টিভেটস দ্য কাইনেজেস। whenever I or some experience stimulates your neuron, নিউরন স্টিমুলেশনের ফলে কাইনেজ অ্যাক্টিভেটেড হয়। অ্যাক্টিভেটেড কাইনেজগুলো ফসফোরিলেট করে বিভিন্ন জিনিসকে। কাকে কাকে ফসফোরিলেট করে? প্রথমে RIMকে ফসফোরিলেট করে, তো ফসফোরিলেট RIM। RIMটা কি? RIM হচ্ছে একটা সার্টেন মলিকিউল যেটা ক্যালসিয়াম ঢোকার গেটটাকে খুলে দেয়। দে কানেক্ট ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলস টু দ্য রিলিজ মেশিনারি। তার মানে ওরা ক্যালসিয়াম ঢোকার যে ভোল্টেজ গেটেড চ্যানেল সেগুলোকে ওপেনও করে এবং তাদেরকে রিলিজ মেকানিজমের সঙ্গে যুক্ত করে।
So RIM is phosphorylated. As a result, the voltage gated calcium channels open and calcium ions enter the axon. তার ফলে newer kinases are activated. তারা ফসফোরিলেট করে সাইন্যাপসিনকে। সাইন্যাপস কি করে? ইট ইজ দ্য অর্গানাইজার, ইট প্রোভাইডস দ্য, ইট মেক্স দ্য প্যাকেটস অফ অ্যাসিটাইলকোলিন। হেন্স অ্যাজ এ রেজাল্ট নাম্বার অফ সাইন্যাপটিক ভেসিকলস ইনক্রিজ। সো দিজ আর দ্য প্রিসাইন্যাপটিক চেঞ্জেস ইনসাইড হিপোক্যাম্পাস। ইট ইজ রিকোয়ার্ড ফর এলটিপি। এই যে RIM, এই যে প্রসেসটা বললাম, ইট ইজ রিকোয়ার্ড ফর এলটিপি ও লং টার্ম পোটেনশিয়েশন। এখানে আমরা ইনক্রিজ করার ব্যাপারটাই মেনলি ডিসকাস করছি। তাহলে এখন তোমাদের ব্রেনের মধ্যে এইসব হচ্ছে। সো মোর অ্যাসিটাইলকোলিন নিউরোট্রান্সমিটার্স ক্যারিং ভেসিকলস আর বিং ক্রিয়েটেড ইনসাইড ইয়োর ওই প্রিসাইন্যাপটিক নিউরন। আচ্ছা, এরপর কি ট্রান্সসাইন্যাপটিক অ্যাডহেশন। তাহলে মধ্যবর্তী স্টেজটাতে কি হচ্ছে? হিপোক্যাম্পাল লার্নিং ইনক্রিজেস addition of polycyclic acid moieties, moieties মানে হচ্ছে গ্রুপস, কেমিস্ট্রিতে তোরা পড়িসি, to the neural cell adhesion molecule at synapses. Neural cell adhesion molecule or NCAM এটা একটা বিশেষ ধরনের জিনিস। NCAM ভেরি ইম্পর্ট্যান্ট। Neural cell adhesion molecule. NCAM টা কি? What is NCAM? So NCAM is a cell adhesion macromolecule. একটা macromolecule. What it does? It plays a critical role in development and plasticity of the nervous system. সবার উপরে এনক্যামটাকে, ইট ইজ অ্যাডহেশন ম্যাক্রোমলিকিউল। ঠিক আছে, সেলের সঙ্গে অ্যাটাচড হয়, গিয়ে গিয়ে আঠার মতো জুড়ে যায়। এনক্যাম অ্যান্ড ইটস পোস্ট ট্রান্সলেশনাল মডিফাইড ফর্ম PSA এনক্যাম, দে আর ক্রিটিক্যালি ইনভলভ ইন মেকানিজমস অফ লার্নিং। এই ম্যাক্রোমলিকুলগুলো সেলের সঙ্গে অ্যাটাচড হয় এবং সাইন্যাপটিক স্ট্রেংথ কন্ট্রোল করতে প্রচুর পরিমাণে হেল্প করে। হিপোক্যাম্পাল লার্নিং এবার কি করে? ইট ইনক্রিজেস অ্যাডিশন অফ পলিসাইলিক অ্যাসিড ময়েটিস। ওরা এনক্যামের গায়ে পলিসাইলিক অ্যাসিড ময়েটিকে অ্যাটাচ করে। লার্নিং কিছু শিখছি মানে বেশি বেশি পলিসাইলিক অ্যাসিড ময়েটি এনক্যামের গায়ে গিয়ে জুড়ে যাচ্ছে। একটা এক্সপেরিমেন্টাল পিকচার আমি এখানে দিয়েছি যে চাপ নিয়ে পড়লে কি হয়। এই চাপ মানে সেই ইট ইজ নট লার্নিং আন্ডার এক্সট্রিম টেনশন। ঠিক আছে, টেনশনে তো কি বলেছি, টেনশন করলে কি হয়? টেনশন করলে আমাদের অ্যাড্রিনালিন বেরোয় এবং অ্যাড্রিনালিন ডিস্টার্বস দ্য সার্কিট কানেক্টিভিটি। সুতরাং উই ক্যান নট লার্ন আন্ডার এক্সট্রিম প্রেশার। কিন্তু দেখা গেছে যে সামান্য পরিমাণ স্ট্রেস থাকলে, স্ট্রেস হরমোন গ্লুকোকর্টিকয়েডস, সামান্য পরিমাণ স্ট্রেস থাকলে আবার লার্নিংটা ভালো হয়। মানে একেবারেই কোনো স্ট্রেস নেই, পরীক্ষা হবে না, ফর এক্সাম্পল পরীক্ষাই হবে না, তাহলে লার্নিংটা সবার ক্ষেত্রে, লার্নিংটা অত ভালো হয় না সবার ক্ষেত্রে। কারোর কারোর ক্ষেত্রে আবার তখন লার্নিং ভালো হতে পারে, কেননা সেও একটা চাপ নিচ্ছে। কিসের চাপ নিচ্ছে? তার মনে হচ্ছে যে আমি না পড়লে আমি কিছু শিখবো না, সেটাও একটা চাপ। কিন্তু সেই কথায় বলে না যে গীতায় বলেছে কাজ করে যাওয়া ফলের আশা করো না। তখন অনেকে বলে যে তাহলে তো ফলের আশা না করলে তো ইট উইল ডিক্রিজ মাই মোটিভেশন। তো ব্যাপারটা অ্যাকচুয়ালি এটাই যে বেশিরভাগ আমরা মানুষরা, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা হচ্ছে মোটিভেশন ওরিয়েন্টেড। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমিও যেমন, ফর এক্সাম্পল আমারও মেমোরির ব্যাপারটা নিয়ে বহু দিনের, বহু বছরের ইন্টারেস্ট ছিল। আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড অ্যাবাউট হাউ মেমোরি ওয়ার্কস, হোয়াট ইজ দ্য মেকানিজম অফ বিল্ডিং আপ আ মেমোরি। কিন্তু এতদিন পর্যন্ত, এতদিন তো গেছে, জীবনে কত কিছু পড়েছি, কত কাজ করেছি, সারাদিনে কত কিছু করি, গল্প করি, সময় নষ্ট করি। কোনো দিন কি বই খুলে পড়েছি যে হাউ মেমোরি ইজ ফর্মড? পড়িনি। কিন্তু এই এখন পড়লাম, চাপ ছিল যে আই হ্যাভ টু টিচ দিস পার্টিকুলার পেপার TSE 4. So it is a curious fact that most of the people learn better under little amount of stress.
তাহলে স্ট্রেসে কী হয়, এবার দেখো এটা পুরোটাই হরমোনাল ব্যাপার কিন্তু, ঠিক আছে। আলটিমেটলি কিন্তু এভরি হিউম্যান বিহেভিয়ার, দ্য অ্যাঙ্গার, দ্য হ্যাট্রেড, দ্য compassion, okay, the forgiveness, everything can be brought down to this or that hormone or this or that circuit connectivity. সব কিছুকে, প্রতিটা জিনিসকে you can break down into neural science. তো চাপে কেন ভালো পড়া হয়? মা বলবেন যে কোনো চাপই নিস না, এই না সেই না, পড়াশোনার কোনো ইচ্ছে নেই। আসলে নিজের উপর বেশি দোষ দেওয়ার কোনো দরকার নেই। আসলে ইট ইজ অল ডিউ টু গ্লুকোকর্টিকয়েডস। নিশ্চয়ই হরমোনাল সেক্রেশনে কিছু সমস্যা আছে যে চাপ বেশি নিতে পারে না, তো ইট ইজ আ হরমোনাল ফ্যাক্টর। নিজের উপর কোনো চাপ নিবি না, ঠিক আছে। পুরো ব্যাপারটাই একটা কিছু একটা কন্ট্রোল বাই ইউর ব্রেন অ্যান্ড ইউর নিউরনস অ্যান্ড অল দ্যাট। সো স্ট্রেস হরমোন, যখনই আমরা একটু চাপ নিই, whenever we are stressed a little bit, glucocorticoids start to flow. গ্লুকোকর্টিকয়েডস ফ্লো শুরু হওয়ার ফলে নিউরাল সার্কিটস আর রিডিজাইনড, নতুনভাবে ফর্ম হয় নিউরাল সার্কিট। কোন জিনিসটা চেঞ্জ হয় নিউরাল সার্কিটে? এনক্যাম এবং পিএসএ। এই যে এনক্যামেরই আরেকটা ভার্সন হচ্ছে পিএসএ এনক্যাম। ওরা থাকে অন দ্য অ্যাট দ্য সাইন্যাপস, ঠিক আছে। তো ওই এনক্যাম এবং পিএসএ, দেয়ার নাম্বার ইজ ইনক্রিজড and their structuring changes. এই জিনিসটা হওয়ার ফলে memory is consolidated and it is easier to remember things under a little bit of stress. সুতরাং বোঝা গেল যে মানে প্রিসাইন্যাপটিক চেঞ্জেস তো হয়, আমরা বুঝলাম প্রিসাইন্যাপটিক চেঞ্জেস, কিন্তু তার সঙ্গে ডিউরিং দ্য মানে ফ্লো অফ নিউরোট্রান্সমিটার্স, দ্য এনক্যাম মলিকিউলস, their structures are changing due to addition of polycyclic acid. এবং এনক্যাম যদি চেঞ্জ হয়, সাইন্যাপটিক স্ট্রেংথ চেঞ্জেস। সো ট্রান্সসাইন্যাপটিক চেঞ্জেস, what are the steps? Increased polycyclization of the ওই এনক্যাম, increased polycyclization of the encam, তার ফলে the homophilic adhesion is decreased, তার ফলে নিউ সাইন্যাপটিক রিমডেলিং, মেন হচ্ছে সাইন্যাপটিক সার্কিটের রিমডেলিং হয় ওই এনক্যামের পলিসাইলাইজেশনের জন্য। দিস রেজাল্টস ইন এলটিপি অর এলটিডি, এবং এলটিপি আর এলটিডি is basically finally connected to the long term memory. Holo the last stage of the changes in synaptic plasticity, the last stage is post synaptic response to neurotransmitter. তাহলে প্রি হলো, ট্রান্স হলো, এবার লাস্টেরটাতে কি চেঞ্জ হয় দেখি, এটা খুব ইন্টারেস্টিং এবং একটু ঝামেলারও। Influx of calcium through voltage gated calcium channels and specific glutamate receptors in postsynaptic membranes. Glutamate আগেই বলেছিলাম, প্লিজ রিমেম্বার দিস পার্টিকুলার নিউরোট্রান্সমিটার। আরেকবার দেখিয়ে দিই চিত্রটা। Glutamate is memory neurotransmitter. So I've chosen these two particular examples because basically what you are doing right now is you are learning, you are memorizing and you are concentrating. So you are using noradrenaline, acetylcholine and glutamate. So glutamate is memory neurotransmitter and glutamate receptors are very 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 crucial. তাহলে পোস্ট সাইন্যাপটিক চেঞ্জেসে কী হচ্ছে, যে স্টিমুলাস দিলাম, স্টিমুলাস ইজ অ্যাপ্লাইড, প্রি এবং ট্রান্সটা তো চেঞ্জ হলো, এনক্যাম চেঞ্জ হলো অ্যান্ড মোর নাম্বার অফ অ্যাসিটাইলকোলিন ইজ রিলিজড। এরপর যেটা হলো সেটা হচ্ছে যে ফলোয়িং দ্য স্টিমুলেশন ক্যালসিয়াম চ্যানেলস আর ওপেনড।
ক্যালসিয়াম ঢুকে এলো ভেতরে। কার থ্রুতে ঢুকে এলো? থ্রু ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলস, এবং কিছু কিছু স্পেসিফাইড গ্লুটামেট রিসেপ্টর আছে, তাদের থ্রুতেও ক্যালসিয়াম ঢুকে আসে, মানে রিসেপ্টার্স ইন দ্য পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন, যারা রিসিভ করে। ওকে, এই ক্যালসিয়াম ঢোকার ফলে তাহলে দেখা গেল প্রি এবং পোস্ট দুটো ক্ষেত্রেই ক্যালসিয়ামটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট রোল প্লে করছে। যদি বডিতে না থাকে ক্যালসিয়াম, মেমোরি গেল। ক্যালসিয়াম ইজ activating various kinases and they are phosphorylating various factors. Calcium is very vital. তাহলে ক্যালসিয়াম ঢুকে এলো, it is activating one particular important kinase. ক্যালসিয়াম অ্যাক্টিভেট করছে একটা কাইনেজকে, খুব বাজে নাম। The name of that kinase is calcium calmodulin dependent kinase 2 alpha. আলফার জায়গায় আলফা লেটার লিখবি। I was unable to insert this particular character alpha. Okay, so calcium calmodulin dependent kinase 2 alpha, in short CAMK2 alpha. This particular very important kinase is activated by calcium. Now why is it so important? Because it has a very important property. Once activated, always activated. এটাই এটার প্রপার্টি। কাইনেজকে আমরা দেখেছিলাম এর আগে অন্যান্য প্রোটিন কাইনেজকে যখন আমরা অ্যাক্টিভেট করেছিলাম তখন দেখেছিলাম যে ওরা অ্যাক্টিভেটেড হয় and very soon they complete their task and they get deactivated. কিন্তু এই CAMK2 আলফাটা it is very special. এই CAMK2 আলফার ক্ষেত্রে কি হয়? Once activated, it remains persistently activated even in the absence of the stimulation. CAMK2 alpha কতক্ষণের জন্য? It's because once activated CAMK2 alpha autophosphorylates itself. কেন এটা persistently activated থাকে? কেননা it keeps on phosphorylating itself. একবার অ্যাক্টিভেটেড হয়ে গেলে ও নিজেই নিজেকে অ্যাক্টিভেট করতে থাকে, নিজেই নিজেকে ফসফোরিলেট করে, নিজেই অ্যাক্টিভেটেড হয়, নিজের ছবিতে নিজে লাইক দেওয়ার মতো। It remains active for 30 minutes. It is a very long time compared to other kinases. It remains active for 30 minutes. During this long time, it phosphorylates, এতক্ষণ ধরে অ্যাক্টিভ থেকেও প্রচুর কাজ করে। It phosphorylates many substrates and it phosphorylates the glutamate receptors. খুব জরুরি এই জিনিসটা, এটাই আসল জিনিস। আগেই বলেছি, মাল ডেলিভারি বাড়াতে হবে, ডেলিভারি করতে হবে এবং মাল রিসিভটা এফিশিয়েন্টলি করতে হবে, তবেই সাইন্যাপটিক, তার মানেই কি হলো, আমার সার্কিট কানেকশনটা বেটার হলো। দ্য সাইন্যাপটিক স্ট্রেংথ ইজ ইনক্রিজিং। So CAMK2 alpha, so calcium activates CAMK2 alpha. It remains activated for 30 minutes. It activates, what does it activate? It activates or it phosphorylates glutamate receptors. Glutamate receptorer মধ্যে আবার খুব ইম্পর্টেন্ট টাইপ অফ receptor is AMPA glutamate receptors. এইবার একটু ঝামেলার জিনিস আছে। আচ্ছা, AMPA এর একটা মুখস্থ হয়েছে, CAMK2 alpha, calcium calmodulin dependent kinase 2 alpha. আচ্ছা, AMPA, alpha amino 3 hydroxy 5 methyl 4 isoxa, can you pronounce? এই সত্যি এই সময়গুলোতেই হচ্ছে I really miss my traditional classroom. Okay, so alpha amino 3 hydroxy 5 methyl 4 isozazole propionic, isozazole propionic হলো 3 5 4 alpha amino 3 hydroxy 5 methyl 4 isozazole propionic অ্যাসিড রিসেপ্টর, সংক্ষেপে AMPA রিসেপ্টর।
It is a particular and very special type of glutamate receptors. এইবার মন দিয়ে ছবিটা দেখো। Presynaptic nerve terminal glutamate vesicles, they are released by exocytosis, they are received by AMPA receptor. Postsynaptic density of the AMPA receptors on the surface. এবার একটা ঘটনা ঘটছে এখানে, সেটা হচ্ছে AMPA receptors are being recycled. দেখতে পাচ্ছিস endocytosis, so AMPA receptors are entering the action by endocytosis. It is recycled, it is supplied to the surface, it shifts lateral to the postsynaptic density. কন্টিনিউয়াস রিসাইক্লিং হচ্ছে। AMPA রিসেপ্টর ভেতরে ঢুকছে, বাইরে বেরোচ্ছে, একটা অংশ আবার ভেতরে ঢুকে যাচ্ছে, বাকি অংশটা সারফেসে চলে যাচ্ছে। এই রিসাইক্লিং প্রসেস গোজ অন। এটা নর্মাল কন্ডিশন বলছি। অ্যাবনর্মাল কন্ডিশনে কি হবে? হয় এই AMPA রিসেপ্টর বাইরে বেরোনোর রেটটা অনেক বেশি বেড়ে যাবে, নতুবা AMPA রিসেপ্টর ভেতরে ঢোকার রেটটা অনেক বেশি বেড়ে যাবে। যদি তাহলে এখানে অ্যাকচুয়ালি দুটো প্রসেস তো, এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস, ঠিক আছে। AMPA রিসেপ্টরস আর রিসাইকেলড, AMPA রিসেপ্টরস আর গোয়িং ইনসাইড এন্ডোসাইটোসিস, দে আর গোয়িং আউটসাইড এক্সোসাইটোসিস। যখন ইফ এক্সোসাইটোসিস রেট ইজ মাচ হায়ার, তখন কি হবে? মোর নাম্বার অফ AMPA রিসেপ্টরস উই উইল গেট আউটসাইড দ্য নার্ভ, আউটসাইড দ্য নিউরন। তার মানে সাইন্যাপটিক স্ট্রেংথ ইজ ইনক্রিজড। অন দি আদার হ্যান্ড, যদি ইফ এন্ডোসাইটোসিস ইজ মোর ডমিনেন্ট দ্যান এক্সোসাইটোসিস, যদি বাইরে বেরোনোর থেকে বেশি AMPA রিসেপ্টর ভেতরে ঢুকে পড়ে, তাহলে দ্য নাম্বার অফ AMPA রিসেপ্টরস ডিক্রিজ, সুতরাং সাইন্যাপটিক স্ট্রেংথ ইজ রিডিউসড। একটা হবে লং টার্ম পোটেনশিয়েশন, যখন সাইন্যাপটিক স্ট্রেংথ বাড়বে ইট ইজ এলটিপি, ইফ সাইন্যাপটিক স্ট্রেংথ ইজ রিডিউসড ইট ইজ এলটিডি অর লং টার্ম ডিপ্রেশন। হলো। এইবার নাও উই উইল স্টাডি হোয়াট টাইপ অফ মলিকিউলস আর রেসপন্সিবল ফর এইগুলো, এই যে এন্ডোসাইটোসিস বাড়লো বা কমলো, বা এক্সোসাইটোসিস বাড়লো বা কমলো, হোয়াট টাইপস অফ মলিকিউলস আর কন্ট্রোলিং দ্য রেটস অফ endocytosis and exocytosis. So AMPA receptors are recycled on a regular basis. Receptors released via exocytosis and engulfed by endocytosis ke help kore clathrin. So they are engulfed, gile neয়, they are engulfed by clathrin mediated endocytosis. এগুলো রেগুলার বেসিসে চলতে থাকে। কখন? ইন দ্য বেসাল স্টেট, মানে আনএক্সাইটেড স্টেট। Receptors delivered lateral to the postsynaptic density, পাশাপাশি ডিফিউশনটা হয়। they are delivered lateral to the postsynaptic density। শুধু সাপ্লাই করলেই হবে না, স্টেবিলাইজড হতে হবে, কেননা দেয়ার ইজ মোশন অফ AMPA রিসেপ্টর। যেহেতু AMPA রিসেপ্টর সারফেস বরাবর বেয়ে যাচ্ছে, it is moving along the surface, তা এমন হলো যে it is moving along the surface and it keeps on moving। যদি চলতেই থাকে AMPA রিসেপ্টর, তাহলে it will be of no use. If AMPA receptor keeps moving, we are unable to stop it, then how it is going to work? তাহলে আমাদের কি করতে হবে? We need to move the AMPA receptor and then we need to stabilize it at a particular position. এই স্টেবিলাইজেশনটা is done by proteins like PSD95, postsynaptic density protein, or সংক্ষেপে PSD95 proteins. They control the motion of AMPA receptors. They are stabilized by proteins like PSD95. এবার এই যে PSD95 এর সঙ্গে AMPA receptor যে ইন্টারঅ্যাক্ট করলো, এই ইন্টারাকশনটা, the interaction between PSD95 and the AMPA receptor, it is mediated by a group of proteins. They are called TARPs, or transmembrane AMPA receptor regulatory proteins. উফ, কত কিছু। তাহলে কি হলো? AMPA receptor তৈরি হলো, বাইরে বেরোলো, they are moving,
and they are interacting with PSG 95. ঘটকটাকে এই ইন্টারাকশন যে হলো PSG 95 এর সঙ্গে, হু ইজ দ্য ঘটক, or কি বলা যায় এটাকে, হু ইজ দ্য ক্যাটালিস্ট? দ্য ক্যাটালিস্ট ইজ টার্পস or ট্রান্সমেমব্রেন আম্পারিসেপ্টর রেগুলেটরি প্রোটিনস। ওরা হেল্প করলো স্ট্যাবিলাইজেশনকে। স্ট্যাবিলাইজেশন হয় কিন্তু PSG 95 এর সঙ্গে ইন্টারাকশনের পর স্ট্যাবিলাইজেশনকে হেল্প করে টার্পস or ট্রান্সমেমব্রেন আম্পারিসেপ্টর রেগুলেটরি প্রোটিনস। টার্পসের এক্সাম্পল স্টারগেজিন, ক্লিয়ার? আই হোপ দ্য পিকচার ইজ ক্লিয়ার। এবার স্টারগেজিন হেল্প করে, কিভাবে কাজ করে স্টারগেজিন? সেই ফসফোরিলেশন, কাজ করার পদ্ধতি কিন্তু সবারই এক, মাইনে দাও কাজ বেশি করবে। ফসফোরিলেট, ফসফরাস গ্রুপটা ওকে দিয়ে দাও, সেই এটিপি সাপ্লাইজ দ্য ফসফেট গ্রুপ, অ্যান্ড ফসফোরিলেশন অর ডিফসফোরিলেশন। ফসফোরিলেশন মানে যে কোনো কিছু কাইনেজ হোক বা যাই হোক, প্রোটিন হোক, সে অ্যাক্টিভেট হবে বাই ফসফোরিলেশন। it is just a game of phosphorylation and dephosphorylation, nothing else. So how it works? Stargazine, if it is phosphorylated, we get LTD because LTP is blocked. Stargazine phosphorylation means long term potentiation is blocked. Stargazine dephosphorylation means long term depression is blocked. তার মানে কি হলো, ফসফোরিলেট হলে ডিপ্রেশনটা বাড়ে, ডিফসফোরিলেট হলে পোটেনশিয়েশনটা বাড়ে। যেভাবে খুশি মনে রাখতে পারিস, ফসফোরিলেশন মিনস এলটিপি ব্লকড, শুধু এটা মনে রাখলেও হবে। তাহলে দিস ইজ দ্য বেসাল স্টেট, ঠিক আছে। এবার আন্ডার স্টিমিউলেশন যদি এমন হয় যে স্টারগ্যাজিন ইজ ডিফসফোরিলেটেড, মানে যদি এমন হয় না, অ্যাকচুয়ালি এটাই হয় যে আন্ডার রিপিটেড স্টিমিউলেশন স্টারগ্যাজিন ইজ ডিফসফোরিলেটেড, সুতরাং লং টার্ম ডিপ্রেশন ইজ ব্লকড এবং এন্ডোসাইটোসিস ইজ রিডিউসড। তাহলে এন্ডোসাইটোসিস কমে যায়, এক্সোসাইটোসিস অনেক বেশি বেড়ে যায়। অ্যাকচুয়ালি কমে যায় এটাও ঠিক বলা হচ্ছে না, এক্সোসাইটোসিসটা বেড়ে যাচ্ছে এটা বললেই বেশি কারেক্ট হয়। এক্সোসাইটোসিস ইজ ইনক্রিজিং ইন সাচ আ রেট দ্যাট এন্ডোসাইটোসিস বিকামস অলমোস্ট নেগলিজিবল। তার জন্যই পিকচারে উই হ্যাভ নট শোন হিয়ার। তাহলে কি দাঁড়ালো? ডিফসফোরিলেশন অফ স্টারগ্যাজিন, অ্যাজ এ রেজাল্ট more receptors are going out by exocytosis এবং the dephosphorylated stargazine is stabilizing the receptors, সুতরাং রিসেপ্টরগুলো আটকে যাচ্ছে, বেশি সংখ্যক রিসেপ্টর বাইরে বেরোচ্ছে এবং তারা ডিফসফোরিলেটেড স্টারগেজিনের সাহায্যে PSG 95 প্রোটিনের গায়ে আটকে যাচ্ছে। এক্সোসাইটোসিস বেড়েছে, বেশি করে আম্পা রিসেপ্টর বাইরে বেরোচ্ছে এবং তারা ডিফসফোরিলেটেড স্টারগেজিনের সাহায্যে সহজেই PSG 95 এর গায়ে আটকে যাচ্ছে। সো ইট ইজ এলটিপি স্টেট, কেননা আম্পা রিসেপ্টরের সংখ্যা বাড়ছে, নাম্বার অফ আম্পা রিসেপ্টরস ইজ ইনক্রিজিং বিকজ দেয়ার ইজ হায়ার নাম্বার অফ এক্সোসাইটোসিস অ্যান্ড দে আর স্টেবিলাইজিং বাই ডিফসফোরিলেটেড স্টারগেজিন। উল্টোটা কি হবে? ইফ স্টারগেজিন ইজ ফসফোরিলেটেড then they destabilize the receptors and there is higher number of endocytosis also. Receptors are not going out, they are in fact coming back inside the dendrite and they are getting destabilized হচ্ছে বলেই ওরা অ্যাকচুয়ালি ফ্লো করে ভেতরে চলে আসছে। they are destabilized, they are flowing and they are coming inside. So this is our LTD state, synaptic strength is reduced. So this is our scenario. The basal state, the long term potentiation where stargazine is dephosphorylated
the long-term depression where stargazing is phosphorylated and AMPA receptors are destabilized in the long-term depression state. And this creates your short-term memory. Now please don't confuse, the short-term memory is stored for little while in your prefrontal cortex, and its processing is carried out in hippocampus. ঠিক আছে, এরকম কিন্তু ভাবার কোনো কারণ নেই যে এটা হিপোক্যাম্পাসের মধ্যে এই ব্যাপারটা কেন হচ্ছে, কেননা আগে তো আপনি বলেছিলেন যে প্রিফ্রন্টাল কর্টেক্সে ওটা থাকে। ইট ইজ স্টোরড ইন প্রিফ্রন্টাল কর্টেক্স, বাট all sorts of memory processing is carried out only inside the hippocampus. ঠিক আছে, তাহলে the stimulation and the processing of short term memory, it takes place inside the hippocampus only, and finally it will convert the short term memory into the long term memory, and it will store it in various compartments of our brain. So in my next class we will tackle the problem of long term memory. Till then, please activate your kinases and learn the short term memory processing well. Bye and see you soon.